সন্দেশখালীতে বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পিকে গ্রেফতারের ঘটনায় বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। ধৃত বিজেপি নেত্রীকে অবিলম্বে মুক্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। পাশাপাশি আপনাদের সামনে রাখবো গঙ্গাধর কয়াল, তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন জানিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আর সেই মামলাতেও বিচারপতির মৌখিক নির্দেশে কোনো রকম কড়া পদক্ষেপ করা যাবে না তার বিরুদ্ধে। একাধিক বিষয় নিয়ে আনন্দ সকালে আজকে আলোচনা চলবে। যারা রয়েছেন প্রথমেই পরিচয় করাবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, রয়েছেন সুব্রত দত্ত, রয়েছেন শতরূপা এবং শীর্ষেন্দু সিংহ রায়। প্রত্যেককে স্বাগত জানাবো আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো সন্দেশখালীতে আপনারা জানেন যে বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি দাসকে গ্রেফতার করা হয় এবং সেই ঘটনাতেই এবার বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। ধৃত বিজেপি নেত্রীকে অবিলম্বে মুক্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের মুখে পড়ল পুলিশ। পিয়ালির বিরুদ্ধে দায়ের এফআইআরে যে একটিমাত্র জামিন অযোগ্য ধারা যুক্ত করেছিল পুলিশ, তা প্রয়োগের ওপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি সেনগুপ্ত। জামিন অযোগ্য বাকি ধারাগুলির ক্ষেত্রে তদন্ত চালানো যাবে বলে জানিয়েছেন বিচারপতি। তবে এই তদন্ত চলবে পুলিশ সুপারের নজরদারিতে। রাজ্য সরকারকে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, এর পেছনে কার মাথা কাজ করেছে, পরিকল্পনা কার? আর কতবার পুলিশ তিরস্কৃত হবে, কত প্রশ্নের সম্মুখীন হবে? তৃণমূল কংগ্রেসের নির্দেশে যে কাজ করে চলেছে পুলিশ এবং সাম্প্রতিককালে সন্দেশখালীতে তাদের যা ভূমিকা, এর থেকে বড় নিন্দনীয় আর কিছু হতে পারে না। এ ধরনের প্রতিহিংসা পরায়ণ সরকারের দাসত্ব করা থেকে আমার মনে হয় বিদ্রোহ করে দেওয়া ভালো। নিরাপদ সর্দারকে যেদিন বাঁশদ্রোণী থানা থেকে কলকাতা পুলিশ তুলে নিয়ে গেছিল কোনো অভিযোগ ছাড়া, একদিনের পরে বাসি অভিযোগ তৈরি হয়েছে। সেদিন আমরা বলেছি মিথ্যা মামলা হয়। গত 2011 পর থেকে আমাদের 85,000 মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে। যে অফিসাররা করেছে তারাও কেউ পার পাবে না। আইনি পদ্ধতি সমিতা যে জামিন অযোগ্য ধারা যুক্ত করেছেন তার উপরে এই মুহূর্তে কোনো মন্তব্য নেই। সংশ্লিষ্ট যারা পক্ষ আছেন তাদের আইনজীবীরা খতিয়ে দেখবেন। ফলে এটা পুরোদস্তুর একটা বিচার প্রক্রিয়ার অংশ। সমিতা যে জামিন অযোগ্য ধারা যুক্ত করেছিল পুলিশ, সেখানে অন্তর্বর্তী স্থগিতাদেশ, পাশাপাশি আদালতের নির্দেশে অবিলম্বে মাম্পি দাসকে মুক্তি দিতে হবে। এবং শুধু তাই নয়, আমরা দেখলাম যে পুলিশের ভূমিকা কিন্তু ফের প্রশ্নের মুখে পড়লো, যেখানে বিচারপতি একের পর এক প্রশ্ন করছেন কার মাথা ছিল এই যে 195 এই ধারা যুক্ত করা হয়েছিল, তার পিছনে কার পরিকল্পনা ছিল। এমনই একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে। সত্যি তো এই প্রশ্নটা উঠবে সমীর দা, যে আর কতবার সন্দেশখালী নিয়ে এইভাবে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে? একটা মাথায় রাখবেন, রাজ্য প্রশাসন অর্থাৎ পুলিশ আর তৃণমূল দল দুটো আলাদা বিষয়। প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে, এটাই হচ্ছে তার নিয়ম। এটা সম্পূর্ণ একটা আদালতের প্রক্রিয়া, মানে বিচার ব্যবস্থা তার অন্তর্গত বিষয়। এই বিষয়ে আমি কোনো কমেন্ট করব না। কিন্তু যেটা করব, এই যে মাম্পি, তার যার নামে অভিযোগ দায়ের করা, এখানে কিন্তু একটা প্রশ্ন আছে যে সাদা কাগজে বাংলাতে সই আর উপরে ইংরেজিতে সমস্ত লেখা, এটা লিখলো কারা? এবং তার সম্পর্কে তাকে যে ধর্ষণ করা হয়েছে বা তার নামে যে অভিযোগ, সেই অভিযোগটাকে তারই নয়, সেটা তিনি বলছেন তার শাশুড়ি দিয়ে সই করানো হচ্ছে। এই প্রসঙ্গ এইরকম একটা অভিযোগ এসছে। স্বাভাবিকভাবে দেখুন, আমাদের কাছে যে বক্তব্যগুলো এসছে সন্দেশখালী ইস্যুতে, সেইখানে পরিষ্কার গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল সভাপতি, তার বাইটগুলো আমরা দেখেছি। এবার আপনি বলবেন ফেক দেখানো, তার ক্ষেত্রে কিন্তু সমীরদা গতকালই আদালত নির্দেশ দিয়ে দিয়েছে যে কোনো রকম কড়া পদক্ষেপ নয়। এবং আপনি পুলিশের ভূমিকা নিয়ে বলছিলেন, এক্ষেত্রে এই প্রশ্ন তো উঠবেই, কারণ 9 মে যেদিন মাম্পি দাসের বাড়িতে পুলিশ গিয়েছিল এবং সেখানে গিয়ে নোটিশ দিয়ে আসা হয়, সেখানে কিন্তু এই জামিন অযোগ্য ধারা যুক্ত ছিল না, পরে এটি যুক্ত করা হয়। কি কারণে? না, আমি আবারও বলছি যে প্রশাসন কি করবে, ধরা বা ধারা, এগুলো প্রশাসনের কাজ। কিন্তু আমার কাজ হচ্ছে যে অভিযোগ তাতে কে সত্য যোগ আছে, সেইটার দায়িত্ব কিন্তু তদন্তের মাধ্যমে আসবে এবং স্বাভাবিকভাবে সেটা তদন্ত প্রক্রিয়া। এখানে আপনি আমি বা যারাই বসে আছি, এটা আমাদের কাজ না, এটা প্রশাসনের কাজ। যদি কোথাও কিছু ত্রুটি থাকে সেটা নিশ্চয়ই আদালত, সেটা নিম্ন বিষয়টি তদন্তের পর নিশ্চয়ই সামনে আসবে। কিন্তু শতরূপাদের আমি প্রতিক্রিয়া নিয়ে নেব। সমীর দাস প্রথমে শুরুই করলেন যে পুলিশ আর প্রশাসন আর রাজ্য সরকার নাকি আলাদা, কমপ্লিটলি ফরগেটিং পুলিশ। এক সেকেন্ড চুপ করুন। না না না, আমি চুপ করছি না তো, আপনি ভুল ব্যাখ্যা করছেন আমার কথাটা। আপনার দলের শীর্ষ নেত্রী, দল আলাদা বলেছি। আমি বলি এবার হয়েছে না, বলুন না। আপনার মতো আমি তো বোঝদার নই, কিন্তু পুলিশ মন্ত্রী পুলিশ চালায়, পুলিশ মন্ত্রী
মুখ্যমন্ত্রী, সেজন্য এই ধরনের একটা লেম এক্সকিউজ দিয়ে লাভ নেই। সত্যি সত্যি মাম্পিকে ধরে নিয়ে গিয়ে যে ইনহিউম্যান ট্রিটমেন্ট যেটা করছে, আরশোলা বেয়ে যাচ্ছে, সেই কল থেকে জল খেতে হবে, খাবার পর্যন্ত দিচ্ছে না, একটা বিস্কুট পর্যন্ত দিচ্ছে না, এই ধরনের ট্রিটমেন্ট এটা পরিষ্কার বোঝায় যে প্রশাসন এটা একেবারে স্বতঃপ্রণীতভাবে পার্ট অফ আ হিউজ কনস্পিরেসি, ইচ্ছে করে এই জিনিসটা করছে। আর অমৃতা, তুমি যেটা পয়েন্ট আউট করলে যে আজকে পুলিশকে কষিয়ে একটা থাপ্পড় মারলো হাইকোর্ট, সিম্পলি বিকজ এই যে আনবেলেবল অফেন্স যেটা পরে অ্যাড হয়েছে, সেটা হাইকোর্ট জিজ্ঞেস করেছে এটা কার জ্ঞানে কেন এরকম করা হলো। পুলিশ কি তাহলে জানে না? এই ধরনের একটা প্রশাসন চালাচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার কনস্পিরেসি অনুযায়ী। এতদিন ধরে তো উনি বলতেন যে সব কিছু আমরা সাজানো, আমরা বলছি যে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে যাতে মানুষ সন্দেশখালির ঘটনা ভুলে যায়, এই ধরনের অ্যারেস্ট করে যে মেয়েরা 13 বছর কোনো কথা বলতে পারেনি তাদের আবার করে ভয় দেখানো। এবং প্রিয়াঙ্কা তিবরিওয়াল কালকে পরিষ্কার বলেছে যে যখন স্টেটমেন্ট ও লিখছিল ওখানে বসে বসে, অসংখ্য মেয়েরা এসে বলেছে যে আমরা যে লিখছি আমাদের আবার ভয় দেখানো হবে। বেশ, আমি মূল এখানে যে আলোচনা জায়গা সমিতা আসবো, আমি এই জায়গা থেকে সুশীন্দ্র বাবুর কাছে আসতে চাইবো যে 195 ধারা নিয়ে প্রশ্ন উঠছে এবং আদালত কিন্তু এটাও বলেছে, এটাও মনে করে দিয়েছে যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ কি তাহলে মনে করা হচ্ছে না বিচার প্রক্রিয়া নিম্ন আদালতে চলাকালীন যদি কেউ অভিযোগকারী বা সাক্ষীদের মিথ্যে বলার জন্য হুমকি দেয় শুধুমাত্র সেই সমস্ত ক্ষেত্রে 195 এ ধারা প্রয়োগ করা যায়? শীর্ষেন্দুদা, রাজ্যে প্রশাসনিক বিচার নেই বলে জনগণ আদালতে আসতে বাধ্য হচ্ছেন। একটা ভাবতে হবে যে 40A ধারায় যখন তাকে নোটিশ দেওয়া হলো তখন কিন্তু 195A এই ধারাটা ছিল না। সে যখন স্যারেন্ডার করতে গেলেন তখন 195A দেওয়া হলো। 195A কখন দেওয়া হয়? পুলিশ তো পড়াশোনা পর্যন্ত করেন না, একে তো ট্রেনিং হয় না, পুলিশ পড়াশোনাটাও করেন না, এ অকর্মণ্য এসপি। আজকে 195 বিচার প্রক্রিয়া শুরু হবার পর যদি কোনো সাক্ষীকে ভয় দেখানো হয় তখন 195A দেওয়া হয়। বিচার প্রক্রিয়াটা শুরুই হলো না, 195A দিয়ে দিলেন। এই জন্যে যে সাধারণ মানুষের আস্থা, যাতে প্রতিটি সাধারণ মানুষের আস্থা যাতে আদালতের প্রতি থাকে, সেই জায়গা মনে করিয়ে দিয়ে আজকে মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত কালকের অর্ডার দিয়েছেন। তিনি বললেন যে কার মাথা, কে পিছনে আছে। আজকে সুপ্রিম কোর্টের 2023-এর যে অর্ডার সেটা জানেন না, 2 বছর ধরে 1 বছর ধরে জানেন না, ঘুমিয়ে আছেন। ঠিক এই কথাই মনে করে দিয়েছেন বিচারপতি। আমি এই জায়গা থেকে সুব্রতদার প্রতিক্রিয়া নেব। সুব্রতদার, যখন নিরাপদ সর্দারকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল তখন আমরা দেখেছিলাম সেই মামলা যখন আদালতের ছিল বিচারাধীন, বিচারপতি পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন। আবার এক্ষেত্রেও যেখানে মাম্পি দাসের ক্ষেত্রে 195A ধারা পরে যোগ করা হলো, ফের প্রশ্নের মুখে পড়লো পুলিশের ভূমিকা। দুটো একটু আলাদা। এই কারণে আমি বলছি, যখন নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল পরের দিন FIR-কে করে, যেটা গত 13 বছর ধরে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ করে যাচ্ছে, সেইটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে, দেখুন এখনকার যে ঘটনাটা, এখন নির্বাচন কমিশনের আওতাধীন, মানে নির্বাচন কমিশনকে স্যাংটিটিটা হচ্ছে গিয়ে পুলিশ ধ্বংস করে দিতে চাইছে তার মানে কার্যক্রমের মধ্যে দিয়ে। 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দেখুন ওইটা সন্দেশখালি অনেকগুলো দ্বীপ নিয়ে পুলিশ এটা করবে, পুলিশ মানেই তৃণমূল কংগ্রেস, এ সবাই জানে। কিন্তু কথা হচ্ছে, কলকাতা শহরেও গতকাল দেখলাম গল্ফ গ্রিন থানা এবং চারু মার্কেট থানার ওসি কী করে হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসের জার্সিটা পরে নিল। আমার কথা হচ্ছে গিয়ে এইটা, যে কোর্টে রাজ্য সরকার বা পুলিশকে কোর্ট যা বললেন, মাননীয় বিচারপতি যা বললেন, সেইগুলো আসলে কাকে বললেন? পুলিশকে বললেন? পুলিশের গালে চড় মারলেন? না আমি বুঝতে পারছি না, না পুলিশ মন্ত্রীর গালে চড় মারলেন, এটা আমি বুঝতে পারছি না। সমস্যা হচ্ছে, কোনো রাজ্যে কোনো দেশে যদি কোনো সমাজবিরোধী পুলিশের দায়িত্ব পায়, যা হওয়ার পশ্চিমবাংলায় তাই হচ্ছে। একেবারে সুব্রতদা, আর বারবার এই অভিযোগ তো পুলিশের বিরুদ্ধেও ওঠে যে বেশিরভাগ ক্ষেত্রে লঘু ধারা দেওয়ার কারণে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে। এই অভিযোগ মানে তালিকা বড় হয়ে যাবে এবং শেষ হবে না। এবং আমরা দেখলাম গতকালও মাম্পি দাসের গ্রেফতারি ইস্যুতে বিচারপতি প্রশ্ন তুললেন যে নিম্ন আদালতের বিচারক পুলিশকেও কি সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না? এখনই পিয়ালি দাসকে জেল থেকে ছেড়ে দেওয়া উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে তিনি এও বলেন, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন কেউ যদি অভিযোগকারী বা সাক্ষীদের মিথ্যা বলার জন্য হুমকি দেয়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই 195A ধারা প্রযোজ্য। দেখা যাচ্ছে যে পুলিশের কাছে যে সমস্ত তথ্য ছিল
তাতে এই যে নন বেলেবল ধারা সেকশন 195 প্রাথমিকভাবে এরকম কোনো তথ্য ছিল না, কাজেই সেই তথ্য না থাকা সত্ত্বেও তাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। এইটাই বিচারকের ক্ষেত্রে একটা প্রশ্ন জাগিয়ে তোলা ম্যাজিস্ট্রেটের কাছে, এর হেফাজত নেওয়ার প্রয়োজন আছে কিনা। আদালত তো এই রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ির ঊর্ধ্বে থাকবেন বলেই সবাই বিশ্বাস। আদালত তো মানুষের শেষ ভরসা। শুধু সেইখানে আদালতের এই ভূমিকাটা আমি ঠিক সমর্থন করতে পারছি না, যে ব্যাপারে আজকে আমার মনে হয় মহামান্য উচ্চ আদালত একটু উষ্মা প্রকাশ করেছে। 195A তো এইভাবে প্রয়োগ করা যায় না। পুলিশ প্রশাসন ঠিক স্বচ্ছভাবে এবং নিরপেক্ষভাবে কাজ করছে না, এটার প্রমাণ এটা। একদিকে যেমন বিজেপি নেত্রীকে জেল মুক্তির নির্দেশ, তেমনি অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতির হাইকোর্টে আপাত স্বস্তি। ভাইরাল ভিডিও নিয়ে এফআইআর খারিজের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। সেই মামলায় আপাতত তাঁর স্বস্তি মিলল। গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না, শুক্রবার এমন মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না, শুক্রবার এমনই মৌখিক নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠালেন বিচারপতি সেনগুপ্ত। ভোটের মধ্যে সন্দেশখালী কাণ্ডে তৃণমূলের প্রকাশ করা ভিডিও ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে কি হয়ে আছে নয়। আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো সব ভিডিওয়ে যাকে দেখা যাচ্ছে তিনি সন্দেশখালী 2 নম্বর মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। ভুয়ো ভিডিও তৈরি করে তা প্রকাশ্যে আনার অভিযোগে এবং কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তার বিরুদ্ধে দায়ের এফআইআর খারিজের আবেদনও জানান তিনি। পাশাপাশি ভিডিও কাণ্ডে সিবিআই তদন্ত দাবি করেন তিনি। সেই মামলাতেই এদিন বিচারপতি মৌখিকভাবে নির্দেশ দেন গঙ্গাধরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। এদিন প্রধান বিচারপতির কাছে মামলা ফেরত পাঠান বিচারপতি জয় সেনগুপ্ত। যেহেতু মূল মামলা প্রধান বিচারপতির কাছে বিচারাধীন, তাই এই মামলা বিচারপতি সেনগুপ্ত শুনতে পারেন কিনা সেই বিষয়ে ব্যাখ্যা চেয়ে মামলা পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে। সৌভিক মজুমদার, সমীরণ পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সমিতা, এই গঙ্গাধর কয়াল তার যে ভিডিও, সেই ভিডিওকেই আমরা দেখেছিলাম হাতিয়ার করেছিল তৃণমূল এবং বারবার যে আক্রমণটা করা হয়েছিল যে গোটাটাই হচ্ছে পরিকল্পিত, সেই গঙ্গাধর কয়াল যার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন, আর সেখানেই আদালত কিন্তু মৌখিকভাবে নির্দেশ দিয়ে দিল যে কোনো রকম কড়া পদক্ষেপ নয় তার বিরুদ্ধে। না, পরিকল্পনা তো পরিষ্কার যে বিজেপি ঠান্ডা মাথায় যে পরিকল্পনা এবং ষড়যন্ত্র চক্রান্ত সন্দেশখালীকে জাতীয় ইস্যু করা এবং বাংলার মা বোনদের অসম্মান গোটা ভারতবর্ষে করেছে, সেইটা প্রমাণিত হয়েছে। কার কার নাম উনি বলেছেন। তবে আপাতত স্বস্তি যেটা কোর্টে বলছেন, হ্যাঁ, তার মানেই এই নয় যে ভিডিওটা যে ফেক বা মিথ্যা এখন প্রমাণিত হয়ে গেল। তার মধ্যে যা কিছু ঘটে, তার যা রটে, তার মধ্যে কিছু সত্যতা নিশ্চয়ই থাকে। তো স্বাভাবিকভাবে সেটা সময় সাপেক্ষ। তবে প্রমাণ করে দিতে হবে যে আগে বিজেপিকে যে গঙ্গাধর কয়াল ওদের মণ্ডল সভাপতি কি না। অর্থাৎ বিজেপি পারে না এমন কোনো কাজ নেই, আর যা সত্য তাই গঙ্গাধর কয়াল আমরা যা যা দেখছি। অনেকক্ষণ ধরে বাজে বকে যাচ্ছেন, বিজেপির এখানে কোনো দায় নেই। আপনারা সিবিআই ইনভেস্টিগেশনের জন্য অপেক্ষা পর্যন্ত করলেন না। আপনারা একটার পর একটা ফেক ভিডিও বানিয়ে ওকে তাকে থ্রেটেন করিয়ে ভিডিওগুলো বানালেন। আর গঙ্গাধরের এই ভিডিওটা নিয়ে গঙ্গাধর নিজে হাইকোর্টে গেছে, যেটা ওর গলা নয়, পিসিআর মিলছে না, ব্লু লাইটে ওর মানে লিপ মুভমেন্ট দেখা যাচ্ছে না, এগুলো নিয়ে অলরেডি সিবিআই যেখানে এনকোয়ারি করছে। আপনারা কোন সাহসে বড় বড় কথা বলেন? আবার তো থাপ্পড় খাবেন, আবার তো থাপ্পড় খাবেন কোর্টের কাছে। কোর্ট তো বলে দিল কোর্ট বলছে আপাতত স্বস্তি। তার মানে কি ভিডিওটা মিথ্যে? প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই ভিডিওকে কি আদৌ ফেক বলেছেন? আপনারা ফেক বলছেন? প্রধানমন্ত্রী স্বয়ং কি এই ভিডিওটাকে ফেক বলছে? আসল সত্য সামনে আসাটা কি আপনাদের যাবে না? আপনি যদি আমার সময় এই ভিডিও অবশ্যই সেটা তদন্ত আগামী দিনে দুজনকে
একটু থামাবো, সুব্রতদার কাছে এই জায়গা থেকে প্রতিক্রিয়া নিতে চাইবো। আমরা সম্প্রতি দেখলাম সুকুমার মাহাতোর সামনে তৃণমূল নেতাদের মারধর করার ঘটনা, এবং সেই ঘটনায় একের পর এক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হলো। খুব সম্প্রতি যে অভিযোগ সামনে এসছে সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী, তার স্ত্রীকে গণধর্ষণের চেষ্টার মতন মারাত্মক অভিযোগ সামনে এসছে। এই সন্দেশখালী সেখানে ঘটনার ঘনঘটা তো কমছে না, এবং তার মধ্যেই পুলিশের এই সক্রিয়তা, যেখানে 195 এ ধারা যুক্ত করা হচ্ছে মাম্পি দাসের বিরুদ্ধে, কিংবা গঙ্গাধর কয়াল, তার ক্ষেত্রে বা কি বলবেন? কাকে বলছে? সুব্রত দা। আমি প্রথম কথা বলি, এটা দুটো ফোল্ড আছে। এক নম্বর ফোল্ড, যদি এইরকম ভিডিও যা প্রকাশ্যে এসছে সেটা সত্য মিথ্যা তো পরে প্রমাণ হবে, যদি এইটার ভিত্তিতেই কিছু আমাদের নোশনালি ঠিক করতে হয়, তাহলে দমদমের যে তৃণমূলের প্রার্থী ওর কী হবে, বারাসাতে তৃণমূলের যে প্রার্থী তার কী হবে? ওখানেও তো আমরা দেখেছিলাম ভিডিও কীভাবে টাকা ফাঁকা নিচ্ছে তৃণমূলের নেতাগুলো। আচ্ছা, তখন রাজ্যের পুলিশ কোনো এফআইআর করেছিল কি? আমরা জানি না করেছিল কি না, আমার অন্তত মনে নেই, আপনারা বলতে পারবেন। সেন্ট্রাল এজেন্সি যে কারবাই করছে ওটা নিয়ে, সেটাও কি অবস্থায় আছে কেউ সেটা জানে না। আর সন্দেশখালী পার্টিকুলার, সেখানে যা ঘটনা ঘটবে কোর্ট বলেছে যে সেন্ট্রাল এজেন্সি সিবিআই সেটা মনিটর করবে। দেখুন, আইপ্যাকের এই যে চিত্রনাট্য, এইটা আমি বলতে বাধ্য হচ্ছি। এখন প্রদীপ জৈন, আগে একটা কে ছিল, যাই হোক, ওইসব নাম বলে এখানে ওদেরকে হিরো বানাতে চাই না, কিন্তু পশ্চিমবাংলার নূতন মাফিয়া, সে 2016 সালেও এইরকম নাকি ভিডিও করেছিল ওর দলের লোকদের শায়েস্তা করতে, এখন অন্যদের করছে। এই যে প্রক্রিয়া বাংলা, আমি বলিনি এই যে, না আমার সুবিধা নাই, সুকুমার মাহাতো বলুন, আমরা তুলে নেব পরিস্থিতি, সেখানে আদৌ মানুষ কতটা নিরাপদ হচ্ছে সেই প্রশ্ন যেমন একদিকে